আল্লাহ, আমি জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি তো শুধু আখিকে। আমার চাওয়ায় তো কোনো খুঁত ছিল না, তবে কেন আমার হলো না? রব্বুল আলামিন, এবারের শূন্য হাতে ফিরিয়ে দিবেন না আমায় দয়া করে। দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তবে তাতে জয়ী হওয়ার সক্ষমতা আমায় দান করুন মালিক। আমিন। রিদিকাকে নিয়ে কক্ষে চলে যেতে লাগলো, কিন্তু রিদিকা মানতে নারাজ হলো যে এটা তার ভ্রম ছিল। যাচাইয়ের জন্য আরও একবার পিছু ফিরে তাকালো, কিন্তু কাউকেই পেল না। বাড়ি ফিরে আবারও সেই বিষাদে ছেয়ে গেল আখির মন। সাথে এক রাশ ভাবনার ঢল নামলো। হাতে তো কেন একা রয়ে গেছে জীবনে? কি হলো এমন আদৃত? ম্যাম, একটু আগে একজন এসে এই লেটারটা দিয়ে গেছেন। বললেন ওনাকে ডাক্তার আশরাফ খান পাঠিয়েছেন আপনাকে এই লেটারটা দেওয়ার জন্য। আর ডক্টর সানিয়ার মধ্যে যে ওরা আলাদা হয়ে গেল, তারাই কেন একসাথে থাকছে না? কেন? কিছুই ভেবে পাচ্ছে না আঁখি। শুক্রিয়া আল্লাহ, আপনি সর্বশক্তিমান, পরম দয়ালু। আমার চাওয়া এত জলদি পূরণ করে দেবেন কখনো ভাবিনি। শুক্রিয়া মাবুদ। জবাবটা তাকে জানতেই হবে। ভাবনার দখল পেরিয়ে ঘুমের দেশে তলালো অবশেষে আঁখি। ভোর হওয়ার পূর্বেই ঘুম ভাঙল তার। ফজরের আজান ভেসে আসলো কানে। উঠে নামাজটা আদায় করে নিল। মোনাজাতে চাইলেও আজ বেশ জিনিস। আসসালামু আলাইকুম ডক্টর আখি। আরে ইন্সপেক্টর জিসন, আপনি? ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা হঠাৎ এখানে? ওই আসলে কিছু প্রয়োজনে এসেছিলাম, নয়তো ডিউটি টাইমে এভাবে কখনো আসতাম না। তা বলুন, কি সাহায্য করতে পারি আমি আপনার? আমি আসলে কলি মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। আমার সাথে কলিগকে নিয়ে কি কথা বলতে এসেছেন? সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে মিস কলির সম্পর্ক আপনার সাথে ভালো ছিল না। তাছাড়া উনি নাকি আপনার পার্সোনাল খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। আপনাকে কলির মৃত্যুর একদিন আগেই সে নাকি আপনার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, এসেছিল। আর আমার ওর সাথে সম্পর্ক ভালো চলছিল না, এটাও সত্যি। কিন্তু এসবে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি কিছু প্রমাণ করতে চাইছি না মিস আখি। আসলে পুলিশ মানুষ, সন্দেহের তালিকায় সবাইকেই রাখতে হয়, হোক না কেন সে নিজের মা বাবা। বুঝতেই পারছেন, কলি কেসে আপনিও সন্দেহের তালিকায় রয়েছেন মিস আখি। তাই কেসটা চলাকালীন আপনি আমাদের না জানিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। জিনিস। অপরদিকে আদিত্য মোনাজাতে হাত পেতেছে। হাসপাতালে আচ্ছা তবে আসি ডক্টর আখি, আমার আরও কাজ আছে। হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শেষ। হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া শেষ আঁখি। কথাও বলে নিয়েছে কর্তৃপক্ষের সাথে এ নিয়ে। তুমি এখানে কি করতে এসছো আদৃশ? তোমার কাছে এসেছি ফুলফুরি। আর ইউ ম্যাড? আমার তো মনে হয় তুমি মেন্টালি সিক। কি করে ডাকতে পারো আবার আমায় ফুলপরি বলে? লজ্জা করে না তোমার? লজ্জা করবে কেন? আমি আমার বউকে ডাকছি। ছি আদৃশ, দ্বিতীয় বউয়ের সাথে রাতের পর রাত কাটাও আর প্রথম বউয়ের উপরে অধিকার খাটাও। ছি। কারণ তোমরা দুজনই আমার স্ত্রী। আমার দুজনের ওপরই অধিকার আছে। ও, এবার বুঝেছি। তোমার এক বিছানায় এক নারীতে হচ্ছে না, দুজন চাই একসাথে, তাই না? তবে বিয়ের মতো পবিত্র পথ কেন বেছে নিলে আদৃশ? পতিতালয়ে যেতে পারো। আখি, কি বলছো এসব তুমি? এত নোংরা জিনিস কি করে বলতে পারো তুমি? কেন রে, তুই যা তা নোংরামি করবি আর আমি তা মেনে নিব? সম্মান করব তোকে, রাত কাটাবো তোর সাথে। শুনে রাখ, আমি আঁখি, হৃদিকা না, যে শুধু শরীরের টানে স্বামীর ঘরে পড়ে থাকে। ভালোবাসায় শুধু শারীরিক চাহিদাই সব কিছু নয়। তবে তুই কি বুঝবি সেটা? অধম কি বোঝে ভালোবাসার মানে? তুমি কিন্তু লিমিট ক্রস করছো আখি। লিমিটের কি দেখেছিস তুই রে? হ্যাঁ, এটা হসপিটাল। আজকে আমার শেষ দিন এখানে। চিৎকার চেঁচামেচি করতে বাধ্য করিস না আমায়। চলে যা ভালোই ভালোই। গার্ড ডেকে ঘাড় ধাক্কা দেয়াতে চাই না। বড্ড তেজ না তোমার? আমার সাথে তেজ দেখাও। যাব না আমি। কি করবে শুনি? তোমাকে আমার সাথেই যেতে হবে। আঁখি নতুন কোনো হাসপাতালে জয়েন করবে তা এখন অবধি নির্ধারণ করা হয়নি। হাসপাতালের উদ্দেশ্যে বের হবে, তখনই একজন গার্ড আসলো তার কাছে। তার হাতে একটা লেটার ধরিয়ে দিল। গার্ডস গার্ডস
বাবার নাম শুনে অতি খুশিতেই লেটারটা এই কুত্তাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে আসো। এ যেন আমার আশেপাশেও না আসতে পারে কখনো। লেটারটা পড়ে এবার চোখে জল চলে এলো। ধরতে হবে না, চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আখি, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভুল করছো। আমার মতো কেউ তোমাকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। ভালোবাসি বলেই পেছনে পড়ে আছি, নয়তো নয়তো তোমার মতো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতাম না আমি। লেটারটা পড়ে এবার চোখে জল চলে এলো তার। আকাশের দিকে তাকিয়ে বলল, লেটারটাতে আশরাফ খান নিজেকে লেটারটাতে লেটারটাতে আশরাফ খান নিজের মেয়েকে ওনার হাসপাতালে জয়েন হবার প্রস্তাব পাঠিয়েছেন। কে ভুল করছে বা করেছে এখন না হয় বলা বাদ দিলাম, কুত্তা, সময় তোকে বলে দেবে। চোখের সামনে থেকে দূর হতো এবার। পস্তাবে তুমি আখি। মন আত্মহারা হলো। হাসপাতালে চলে আসলো আখি। বসেছিল ক্যাবিনে। তখনই ইন্সপেক্টর জিসান তোমাদের কাজে কেন রেখেছি? আমার কেবিনে কেউ কিভাবে ঢুকে যায় তোমরা থাকতে? প্রবেশ করলেন সেখানে। আখি কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। চুপ করে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান আবার বলল। জিসান চলে গেল। আখি আবার নিজের কাজেই মন দিল। কিন্তু হঠাৎ কেবিনে প্রবেশ করলো আদৃশ। আদেশের আগমনে বেশ বিরক্ত হলো আখি। দুই কোচকে জিজ্ঞেস করলো। আখির দুই হাতের বাজু আদৃশ নিজের দু হাতে চেপে ধরে কথাগুলো বললেই আখি তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয়। আর তার গালে কষি একটা থাপ্পড় মেরেই গর্জে ডেকে ওঠে তার গার্ডদের। গার্ডেরা ছুটে আসে সাথে সাথেই। গার্ডেরা আদৃশকে ধরতে এলে আদৃশ কর্কশ গলায় বলল। কথাটা কানে যেতেই অপর হাতেই আরেকটা থাপ্পড় আদৃশের অপর গালে বসিয়ে দেয় আখি। আদৃশ থাপ্পড়টায় বেশ রেগে এবার আখির দিকে এগিয়ে গেলে তার ঢালস্বরূপ তার দুই গার্ড সামনে চলে আসে। আখি এবার ঝাঁঝালো স্বরে এই উত্তর দিল। অগ্নিদৃষ্টিতে আখির দিকে তাকিয়ে কথাগুলো বলেই চলে গেল আদৃশ। আখি এবার গার্ডদের উদ্দেশ্যে বলল, আখি কোনোরূপ গেটের বাইরেই চলে যাওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত আজকে তার গাড়িটা ড্রাইভার গেটের বাইরেই পার্ক করেছে। আখির গার্ড দুই দিক থেকে তাকে আগলে রিপোর্টারদের ভিড়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে রিপোর্টারেরা তো সবাই নাছরবান্ধা। তারা ঘেরাও করে রেখেছে তাকে, বেরোতেই দিচ্ছে না। একজন এক এক কথা বলছে। ডক্টর আখি, আপনি কি আদৃশ রহমানকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়েছেন? ডক্টর আখি, হৃদিকা নামের মেয়ের সাথে কি আদৃশ রহমানের বিয়ের আগ থেকেই অবৈধ সম্পর্ক ছিল? ডক্টর আখি, কিছু তো বলেন। আপনি এভাবে জবাব না দিয়ে গেলে কিন্তু সত্যটা চাপা থাকবে না। আমাদের আসল সত্যটা বলুন। আরে এ কি বলবে? হয়তো বা নিজেরই কোনো সমস্যা ছিল। আরে স্বামী কি আর সাধে বউ ছেড়ে অন্যত্র যায়? হয়তো বা নিজেরই কোনো অক্ষমতা আছে, নয়তো অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, তাই তো মুখ ঢেকে পালাচ্ছে। কথাটা কানে যেতে পা থামিয়ে নিল আখি। পাক ফিরিয়ে উল্টো হাতে একটা থাপ্পড় বসালো সেই রিপোর্টারের গালে। টাল সামলাতে না পেতে সে লোকটা দাঁড়ানো থেকে পড়ে গেল। সবাই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এবার আখি সবার উদ্দেশ্যে গর্জে উঠে বলল, আর কে কি জানতে চাও সামনে এসে বলো। সামনে এসো বলছি। ছি, এদেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার লজ্জা করছে। আপনারা এতজন শিক্ষিত লোক আমার কাছে এসছেন আমার স্বামীকে আমি কেন ছেড়েছি তা জানতে, যেখানে আদৃশের কাছে আপনাদের মধ্যে একজনও হয়তো এখনো যায়নি। আমি তাকে কেন ছেড়েছি বিষয়টা জানতে, কারণ আপনাদের একজন নারীকে হেনস্থা করতে ভালো লাগে। তার ভুল ত্রুটি খুঁজে বার করাই আপনাদের অন্যতম শখের একটা অংশ। সংসার ভেঙেছে, নিশ্চয়ই এতে নারীর কোনো ভুল ছিল। ধর্ষণ হয়েছে, নিশ্চয়ই এখানেও তারই কোনো ভুল ছিল। এমনি কেন একটা ছেলে তাকে ধর্ষণ করবে? আপনাদের তো শুধু মশলাদার খবর চাই। পীড়িত মেয়েদের পক্ষে কত কথা লিখে পত্রিকা ছাপাবেন, টিভিতে দেখাবেন, অতঃপর 6-7 দিন পর তার আর কোনো খোঁজ নেবেন না। সেই অপরাধীকে আদৌ কি ধরা হয়েছে বা তার শাস্তি হয়েছে তার কোনো খবর আর নেওয়া হয়ে ওঠে না আপনাদের। নারীদের নিয়ে খবর দিলে খবর বেশি ভাইরাল হবে, আপনাদের লাভ হবে, নাম হবে বেশি, তাই তাদেরই হেডলাইনে রাখতে চান সব সময়, কিন্তু তাদের সম্মান করতে চান না। অ্যাকচুয়ালি অশিক্ষিতদের তো ছাড় দেয়াই যায়, কিন্তু আপনাদের মতো শিক্ষিতদের এসব কর্মকাণ্ড বেশি খারাপ লাগে। ছি, জানতে চান না?
আমার স্বামীকে আমি কেন ছেড়েছি? কারণ ও আপনাদের দলেরই একজন ছিল। নারীদের প্রতি বৈষম্য রোধ করার চিন্তা মাথায় রাখলেও নিজের প্রথম স্ত্রীকে হাতের মুঠোয় দমিয়ে রাখতে চেয়েছেন সে। এমন স্বামীকে ছেড়ে দেয়াতে খুব কম জিনিস প্রাণে মেরে ফেললেও কষ্ট দূর হবে না আমার মনের। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হাকির এমন কার্যকলাপ আর জবাবে কেউ যেন আর কোনো কিছু বলার সাহস জোটাতে পারল না। হাকি গাড়িতে উঠে চলে গেল। আদিত ডক্টর আশরাফ খানের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আগামীকাল থেকেই সে ওনার হাসপাতালে জয়েন হবে। বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন ফোন বেজে উঠল তার হঠাৎ। রিঙ্কি নামটা দেখে বেশ বিরক্ত হলো আদ্রিত। একবার ফোন কাটলে আবারও কল আসলো। এভাবে 10তম বার ফোন উঠালো আদ্রিত। রিঙ্কি আলাদি করে বলল, কি আদ্রিত ডিয়ার, ফোন কেন উঠাচ্ছিলে না? কোথায় আছো তুমি? বাংলাদেশে গিয়ে তো ভুলেই গেছো আমায়। আমেরিকায় থাকতেই কখন মনে করতাম তোমায়। বিড়বিড় করে কথাটা বললো আদ্রিত। কি বললে তুমি? কেন ফোন করেছো সেটা আগে বলো। তোমাকে খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। কবে ফিরছো বলো? আমি আর আসবো না, দেশেই থাকবো। ভালো থেকো। কথাটা বলে ফোন কেটে দিল আদ্রিত। রিঙ্কিকে আর কিছু বলার সুযোগ না দিই। এদিকে আদিত্যের মা তার কক্ষে আসছিলেন, তখন দরজার বাইরে থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পাননি, যাতে খুশিতে আত্মহারা অবস্থা হয় ওনার মুহূর্তেই। আখি আজ অনেক বিরক্ত। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো দুঃখ, গ্লানি, কোনো দুশ্চিন্তা, কোনো পিছুটান। জীবনটা এমন কেন হলো আখি? কত সুন্দর ছিল সেই শৈশব, যেখানে ছিল না কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা। চোখ বন্ধ করলেই যে প্রশান্তির ঘুম ছেয়ে যেত চোখ জুড়ে। আর এখন রাতের পর রাত নিদ্রাহীন কাটাতে হয় হাঁকিকে। খুব করে ইচ্ছে করছে হাঁকির আবারও সেই শৈশবে চলে যেতে, বাবা মায়ের কোলে আহ্লাদে করে শুয়ে থাকতে, যা চাইলেও এখন করতে পারবে না হাঁকি। মন বড় অস্থির। মা বাবা সন্নিকটে থাকতে চায় এবার হাঁকির মন। আশরাফ খানের প্রস্তাবে সাথে সাথে সম্মতির খবর পাঠিয়ে দিয়েছে ওনার কাছে। তাকে আশরাফ খান 2 দিন পরে জয়েন হবার জন্য বলেছেন। কিন্তু আখি বাবার পাশে যাওয়ার ব্যাকুলতা হাস হয়ে উঠতে পারছিল না, তাই আগামীকাল থেকেই জয়েন করার আর্জি রাখলো। যাতে মানা করলে না আশরাফ খান। মেয়েকে দেখার অধীর এক আগ্রহ যে ওনার মনেও সুপ্ত আছে। আদ্রিস ক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল। উভয় গালেই আঁখি দেওয়া থাপ্পড়ের দাগ। বাড়িতে প্রবেশ করতেই দেখল হৃদিকা তার মায়ের পা ধরে কান্না করছে। তার মা হৃদিকাকে ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। হৃদিকা কেঁদে কেঁদে বলছে, আমাকে আর মারবেন না মা, দয়া করে। আমি কখনো আর এমনটা করব না। আপনার পায়ের ধুলা হয়ে পড়ে থাকবো। আমাকে প্লিজ ঘর থেকে বের করবেন না। আদ্রিস ছুটে গিয়ে হৃদিকাকে ওঠালো। তার বাম হাতের উপরের বেশ জায়গা পুড়ে গেছে, গালেও আঙ্গুলের ছাপ। আদ্রিস বেশ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিদিকা? কই কিছু না তো। তুমি কখন আসলে? তুমি রুমে যাও, আমি আসছি। কি হয়েছে রিদিকা, বলবে তো? বলছি তো কিছুই হয়নি। কি হয়েছে রিদিকা, বলো না আমায়। হাতে সেবার বেশ রেগে গর্জে উঠে জিজ্ঞেস করলে। হৃদিকা বেশ কেঁপে উঠে বলল, আমি আজকে রান্না করে তরকারির পাত্র সরিয়ে আনছিলাম, কিন্তু হাত থেকে পিছলে পাত্রটি নিচে পড়ে যায়। তখন পাশে সুব্রতা ভাবি দাঁড়িয়েছিলেন, যার ফলস্বরূপ ওনার পায়ের ওপর গরম কিছু তরকারি পড়ে আর ওনার পাটা অনেকটা চলে যায়। মায়ের জন্য আমাকে দোষী ভেবে আমার গালে থাপ্পড় মেরে বসেন, হাতে গরম তরকারি বাকি অংশ ঢেলে দেন। প্লিজ তুমি এসব নিয়ে কোনো কথা বলো না। তুমি রুমে যাও। এসব আমরা শাশুড়ি বউয়ের বিষয়, তুমি মাঝখানে এসো না। বাবা আমি কিছুই করিনি, ও মিথ্যা বলছে। তুই জানিস আমি কেমন মানুষ। এই জন্য তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এসব তুমি করেছ। ছি মা, আমি সবসময় তোমাকে মা রূপে আদর্শ মানতাম, কারণ তুমি কখনো আমার আর ভাইয়ের মধ্যে যেমন ভেদাভেদ করনি, তেমনটা আঁকি আর ভাবিকেও একই দৃষ্টিতে দেখেছ, নিজের মেয়েদের মতো আদর করেছ। তবে তুমি হৃদিকার সাথে এমনটা কি করে করতে পারলে? আদ্রিস কথা শোনো, হৃদিকা মিথ্যে বলেছে। মা এমন কিছু করেনি, ও ইচ্ছে করে এসব করেছে। এনাফ ভাবি, ও কি পাগল?
যে নিজেকে এভাবে নিজে আঘাত করবে? গতকাল যখন হৃদিকা বলেছিল তুমি ওর হাতে খামচি দিয়েছ, আমি বিশ্বাস করতে পারিনি। ছি, তোমরা এতটা জঘন্য! আখি সক্ষম ও সবল ছিল বলে ওর সাথে কিছু করতে পারোনি তোমরা, আর হৃদিকাকে অসহায় ভেবে এমনটা করছো তোমরা, তাই না? কিন্তু এ ভুল দ্বিতীয়বার করো না, বলে দিলাম। আখির মতো হৃদিকাও আমার স্ত্রী। ওর সাথে আবারও যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখি তোমাদের, তবে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে। হতপর হৃদিকাকে ধরে নিয়ে কক্ষের দিকে হাঁটা ধরল আদৃশ। শুভ্রতা আর আদৃশের মা জাহানারা রহমান তাকিয়ে রইলেন শুধু তাদের যাওয়ার পানে। আমার ছেলে আর আমেরিকা যাবে না, আল্লাহ রহম করলেন অবশেষে। ওর সাথে বিয়ের কথা বলি না, যদি আবার আমেরিকা চলে যায়, যাক এবার নিশ্চিত হলাম। এখন একটা লক্ষ্মী মেয়ের খোঁজ পেলেই হলো। মা, তুমিও না, সারাদিন কি ভাইয়ার বিয়েই ঘুরে তোমার মাথায়। তোমার এই বিয়ের চাপের ভয়েই ভাইয়া হয়তো 6 বছর দেশে আসেননি। এখন আবার এসব শুরু করলে, আবার চলে যাওয়ার জন্য না উঠে পড়ে লাগেন। তবে কি করব বল, ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। মা, তুমি চিন্তা করো না তো, ভাইয়া অ্যাডাল্ট, জোর করে তুমি ওনাকে বিয়ে করাতে পারবে না। নিজের জীবন ভাইয়াকে সামলে নিতে দাও, দেখবে ভাইয়া ঠিকই একদিন এগিয়ে যাবে। আর কত রে মা, আখি চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটাকেই হারিয়ে ফেললাম আমি। আর কবে ফিরে পাবো ওকে আমি? মা, নিরাশ হয়েও না, তুমি দেখে নিও, আল্লাহ ভাইয়ার দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন। ওনার জীবনে খুব জলদি সুখ চলে আসবে। আজ আদ্রিতের খুশি 1000 গুণ বেড়ে গেছে। আশরাফ খানের কাছে নিজের সাথেই নতুন কোনো ডাক্তার ওনার মেডিকেল কলেজে নিয়োগ হবেন কিনা জানতে চাইলে উনি আদ্রিতকে তার লিস্ট দেখালেন, যেখানে আখির নাম দেখে যেন পাহাড় সমান প্রাপ্তি নিমিষেই পাওয়া হয়ে গেল আদ্রিতের। আখি আজ থেকে জয়েন হবে, বিষয়টা তার খুশিতে অতিরিক্ত আমেজ জুড়ে দিল। খুশিতে মন আজ যে নাচতে ইচ্ছে করছে আদ্রিতের। সাত সকালে ঘুম ভেঙেছে, সময় যেন কাটছেই না তার। কবে হাসপাতালে যাওয়ার সময় হবে, আর কবে যে তার আখিকে দেখতে পাবে। মনের উথাল পাথাল ভাব আজ হয়তো আখিকে দেখার আগ অবধি কমবেই না। মেরুন রঙের একটা শার্ট পরেছে, শার্টটা আখির দেওয়া। সেদিন হঠাৎ এই শার্টটা নিয়ে হাজির হয়েছিল আখি আদ্রিতের সামনে। আজকে আপনি এই শার্টটা পরবেন। কেন? আমি তোমার দেওয়া শার্ট পরবো কেন? তাছাড়া আমার রঙিন জিনিস পছন্দ না। কোন শোকে জীবন সাদা কালো করে রেখেছেন আপনি শুনি? হ্যাঁ, এটা জানি আপনাকে কালো রঙেই বেশি মানায়, কিন্তু অন্য রঙেও মাশাআল্লাহ খারাপ লাগবে না। এই মেরুন রং আপনার উপর যা লাগবে। আমি পরবো না এটা। আপনাকে পরতেই হবে, আর না পরলে আপনি ভালো করে চেনেন আমায়। ভরা সমাজে আমার হাতে গায়ের শার্ট না ছেড়াতে চাইলে এটা ভালোই ভালোই পরে বাইরে আসেন। এখন আমি রুম থেকে যাই, আপনি শার্ট পরুন কেমন? কথাটা মনে পড়তেই আদ্রিতের মুখে বাঁকা একটা হাসি ফুটল। হাসিটাতেও লুকিয়ে আছে আখির স্মৃতি। আখি বলতো, ডক্টর আদিত্য সবসময় হাসেন না কেন আপনি? আপনাকে হাসলে যা লাগে। অবশেষে আখির পাশে থাকার, তাকে ফিরে পাওয়ার একটা সুযোগ আদ্রিত পেয়ে গেল। হাতছাড়া করবে না এই সুযোগ, প্রাণ থাকতে আর সে প্রেমিক পুরুষ মনেই পুষে নিয়েছে তীব্র এক আকাঙ্ক্ষা। আখির পছন্দ অনুযায়ী আজকে তৈরি হলো আদ্রিত। তাকে চোখ ভরে দেখার অধিকার চেয়ে শুধু তার সুখ পাখি। আখির মন আজকে বেশ ভালো। অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো তার। লম্বা একটা কুর্তি পরে চোখে কাজল টানলো আখি, চুলগুলো আজ ছেড়ে দিল, হাতে ঘড়ি পরল, কানে হালকা দুল ও পায়ে পায়েল দিল। তারপর অ্যাপ্রন পরে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আদিত্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। শায়লা মির্জা তাকে নাস্তার জন্য ডাকতে যাবেন, তার আগেই আদিত্যকে বেরিয়ে আসতে দেখলেন। আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস? নাস্তাটা করে যা। না মা, তারা আছে। আজকে হসপিটালের প্রথম দিন, স্পেশাল কেউ আসছে, যেতে হবে তাড়াতাড়ি, চলি। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেল। ছেলের উৎফুল্ল মনোভাব বুঝে উঠতে পারলেন মা। স্পেশাল কেউ কথাটা মনে ওনারও খুশির জোয়ার তুলল। অবশেষে ওনার ছেলে কি জীবনে এগোতে চলেছে, মনে আশাটা প্রস্ফুটিত হলো ওনার। সময়ের আগেই চলে এসেছে আদ্রিত। নতুনদের আগমনের জন্য মেডিকেল কলেজে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
একে একে সবাই সেই সমারোহে যোগদান করছে। নতুন 6 জন ডাক্তার নেওয়া হয়েছে। সবাই ইতিমধ্যে উপস্থিত হয়ে গেলেও আখির খোঁজ নেই। যদিও অনুষ্ঠান শুরুর অনেক সময় বাকি এখনো, তবুও আদ্রিতের মনে নেই একটুও প্রশান্তি। গেটের দিকে চোখ রেখে বসে আছে, কবে তার সুখ পাখিকে এক পলক দেখতে পাবে। অবশেষে আর ধৈর্য ধরে রাখতে না পেরে গেটের দিকে যেতে নিলে আখির গাড়ি গেটের ভেতরে প্রবেশ করলো। গাড়ি থামলে ভেতর থেকে নামলো আখি। অপলকে তাকিয়ে আছে আদৃত তার প্রেয়সীর দিকে। সেই কাজলটালা চোখের প্রেমে যে আজ আবার নতুন করে পড়ল সে। ঘন লম্বা সেই চুল, সেই মায়াবী চেহারা, সারাদিন তাকিয়ে থাকলেও যে মন ভরবে না আদৃতের। এর চেহারা আর মায়ায় কাটিয়ে দিতে সারা জীবনও কম পড়ে যাবে তার। গাড়ি থেকে নামতেই আখির চোখ গেল আদৃতের উপর। মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে সে। এই মুগ্ধতা তো আখির আগেও অনেকবার আদৃতের চোখে নিজের জন্য দেখেছিল, কিন্তু তার এক অংশ তো সত্য ছিল না। তবে আজকের অংশকে কিভাবে সত্য মানা যাবে? না, হে মুগ্ধতা আখির জন্য হতেই পারে না। এবার আখির খেয়াল গেল হাতিতে পরনের শার্টের উপর। শার্টটা কেমন জানি পরিচিত লাগলো আখি। চোখ পড়ল আখির শার্টের কলারের উপর, যেখানে ছোট্ট করে আখি লেখা, যেটা আখি নিজের আদিতের শার্টে লিখিয়ে দিয়েছিল। শার্টটা কি করে ভুলতে পারে আখি? তার মানে এটা আখির দেওয়া আদিতকে প্রথম শার্ট। আখির মনে এবার গভীর প্রশ্ন ঘোরপাক খেতে শুরু করলো। ডক্টর আদিত্য তো কখনো আমায় ভালোবাসেননি, তবে আমার দেয়া শার্ট এখনো কেন সামলে রেখেছেন? এর কি মানে হতে পারে? যদি ভালোই না বেসে থাকেন, তবে 7 বছর আগের শার্ট কেন সামলে রাখবেন? গুড মর্নিং আখি। মুগ্ধতা কাটিয়ে আদিত্য স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করে সকলে শুভেচ্ছা জানালেন। আখি ধ্যান ভাঙল, হাসি মুখেই জবাব দিল, গুড মর্নিং ডক্টর আদিত্য, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আল্লাহ যেমনটা রেখেছেন। তা এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? ভেতরে চলো। চলুন। অতঃপর দুজনেই সমারোহে অংশগ্রহণ করল। হদেশের মন ভালো নেই, বুঝতে পারছে রিদিকা। রাতেও শুধু রিদিকার ক্ষততে ওষুধ লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর কক্ষ থেকে চলে এসেছিল সে। হাদেশের গালের কালচে দাগ সম্পর্কে জানতে চাইলে তাকে কিছুই জানালো না হাদৃশ। বর্তমানে রেডি হয়ে বেরিয়ে যাবে, তখনই রিদিকার সামনে এলো। কোথায় যাচ্ছ আদ্রিস? ব্রেকফাস্ট করবে না? না রিদিকা, ইচ্ছে নেই। তোমার হাত এখন কেমন আছে? এখন ঠিক আছে, আগে বলো কোথায় যাচ্ছ। তোমার গালের দাগ সম্পর্কেও কিছু বললে না। আমি জানি তোমার মন খারাপ, আমি তো তোমার স্ত্রী, আমার সাথে তো সব শেয়ার করতেই পারো। বলো না কি হয়েছে। এখন ভালো লাগছে না রিদিকা, পরে বলবো, কাজ আছে যাই। তুমি তোমার খেয়াল রেখো। বাবি আর মা তোমায় যদি কিছু বলে তবে আমাকে ফোন করো, কেমন? কিছু লুকাতে যেও না আবার। এখন চলি আমি। রাতে কখন ফিরবে? রিয়াদের সাথে যাব একটু, তাই ফিরতে একটু দেরি হবে। রিয়াদ? রোজ কি ওর সাথে সময় কাটানো জরুরি? একটাই বেস্ট ফ্রেন্ড আমার, দিন শেষে ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। আখির ওকে নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি, আশা করি তোমারও হবে না। কথাটা বলেই চলে গেল আদৃশ। সমারোহে নতুন আসা সকল ডাক্তার একে একে নিজেদের কিছু মূল্যবান বক্তব্য প্রদান করলে। ঠিক সেভাবে আদৃতও করল। এবার আখির পালা। আদিত্য মনোযোগ সহকারে আখির বলা প্রতিটা লাইন শ্রবণ করছে। আখির বক্তব্যে বেশিরভাগ নারীদের নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার অনুপ্রেরণা রয়েছে। অতঃপর বক্তব্যের শেষের দিকে বলল আখি, সব শেষে এটাই বলবো, আমাদের সবাইকে মা বাবার সম্মান করা উচিত, কখনো তাদের অবাধ্য হওয়া উচিত না। একটা সন্তান গড়ে তুলতে মা বাবা যে ত্যাগ স্বীকার করেন, তা হয়তো আমরা কেউ কখনো পারবো না মা বাবার জন্য। তাই বেশি কিছু না হলেও তাদের কথার মান তো আমরা দিতেই পারি। জানি না অন্যরা কিভাবে, কিন্তু আমার মতে যতই শিক্ষিত হয়ে যাওয়া যায় না কেন, মা বাবার দোয়া ব্যতীত জীবনে সফলতা কখনোই আসে না। কমতিটা একদিকে হলেও থেকেই যায়। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা, এটাই কামনা। আবারও আসসালামু আলাইকুম সবাইকে। মেয়ের শেষের বক্তব্য হৃদয় নাড়ালো আশরাফ খানের। মেয়ের অনুতপ্ততা অনুভব করতে পারলেন উনি তার বক্তব্যের শেষে বলা প্রতিটা অক্ষরে। আজকে প্রথম দিন, তাই নতুন কাউকে কোনো কাজ দেওয়া হয়নি।
সবাই যার যার মতো সবার সাথে পরিচিত হচ্ছে। ঘুরে হাসপাতালটা দেখে নিচ্ছে, আঁখিও দেখছে, আবার মন ভরে হাসপাতালটা। বাবার করা হাসপাতাল, নিজে ডাক্তার হলেও বাবার এই কলেজে পড়েনি সে। বাবা কখনো চাননি কেউ বলুক নিজের মেয়ে বলে নিজের প্রতিষ্ঠান থেকে তাকে ডাক্তারি পাশ করিয়ে দেওয়া হয়েছে। কেউ তার মেয়ের যোগ্যতায় কলঙ্ক মাখুক তার সুযোগ উনি কখনো কাউকে দিতে ইচ্ছুক ছিলেন না। তাই অন্য বড় মেডিকেল কলেজে পড়িয়েছেন উনি মেয়েকে। তবে হাসপাতালটায় আঁখি অনেকবার এসেছে। এখানে জমে আছে আখির আদ্রিতের সাথে কাটানো কত স্মৃতি। আখি এখানে আসতোই আদ্রিতকে পেরেশান করতে। কথাটা ভাবনায় ধরা দিতেই মুচকি হাসলো আখি। কতটা বিরক্ত করতো সে আদ্রিতকে। এভাবে কোনো ছেলে কোনো মেয়েকে উত্ত্যক্ত করে বলে মনে হয় না যেমনটা আখি আদ্রিতকে করতো। ভালোবাসতো যে তাকে বড্ড, স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে। তাদের বিয়ে হবে, দুটো গোলুমোলু বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। দুজন মিলেই দুজনকে মানুষ করবে, কত শত খুনসুটি বাঁধাবে একে অপরের সাথে। তবে দিন শেষে ভালোবাসায় ভুলিয়ে দিবে মনের সকল মনোমালিন্যতা। কিন্তু কিতে কি হয়ে গেল? সব কিছুই যদি সত্যি স্বপ্নের মতো সহজে সাজানো যেত তবে জীবনটা নিশ্চয়ই বিষাদময় হতো। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, তা মানিয়ে নেওয়া দুর্বোধ্য হলেও এটাই সত্য। কলেজের পেছনে একটা মাঠ, মাঠের এক কোণে একটা বড় আকারের বটগাছ, তার নিচে বসার জন্য উপযুক্ত জায়গা বানিয়ে দেওয়া আছে। আখি সেখানে বসে ভাবনার জগতে বিচরণ করছিল। তখন হঠাৎ এসে আদিত্য তার পাশে বসলো। অল্পক্ষণ দুজনেই নীরবতা বজায় রাখলো। অতঃপর আখি বলল, তা এতদিন কোন হসপিটালে ছিলেন? আমেরিকাতে একটা হাসপাতালে ছিলাম। আমেরিকাতে? কিন্তু কেন? আপনি তো কখনো দেশের বাইরে গিয়ে কাজ করতে চাননি। তবে হঠাৎ এমন চিন্তা মস্তিষ্কে নাড়া দিয়ে ওঠার কারণ জানতে পারি? কাউকে সুখী করতে গিয়ে নিজের অনিচ্ছার পথটাই বেছে নিতে হলো। আপনি একটু বদলাননি। ঘুরিয়ে কথা বলার অভ্যেস কবে যাবে? আপনার বুড়ো দাদু হয়ে গেলে? তুমিও তো একটুও বদলাওনি, খবরদারি করার অভ্যেস যায়নি। কথাটা শুনে আখি বেশ খক করে হেসে তাকালো আদিত্যের দিকে। ঠোল পড়া গালের সে মোহনীয় হাসি এত বছর পর আবারও চোখ ভরে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো আদিত্যের। আখি হাসি মুখেই বলল, হাসেন না কেন? যত যা হয়ে যাক না, হাসার পণটা এখনো ভাঙেনি আপনার, তাই না? হাসানোর নির্দিষ্ট জনজীবনে না থাকলে কিভাবে হাসি খুশি বাঁচা যায় বলো? আখি আদিত্যের বলা কথাটা শুনে তাকানো স্থির রাখলো তার দিকে। গভীর দৃষ্টিতে তার মনোভাব যেন পড়ে নিতে চাইল তার চোখের মাধ্যমে। ঠিক তখন একজন নার্স এসে ডাক দিল তাদের। স্যার ম্যাম, ডক্টর আশরাফ রায়হান আপনাদেরকে ডেকেছেন। নার্সের কথায় দুজনেরই ধ্যান ভঙ্গ হলো। উঠে চলে গেল দুজন একসাথে, আর কোনোই কথা বলল না। রাত প্রায় 11টা। রিপোর্টার লিজান তার বাসস্থানে ফিরছে। বাড়ির সরু রাস্তা দিয়ে নিজের বাইকে চড়ে যাচ্ছে সে। মাথায় আটছে হরেক রকমের কুবুদ্ধি। আখির থাপ্পড়ে জবাব সে দিয়েই ছাড়বে। এত বড় অপমান সে সহজে মেনে নিবে না। আখিকেও সমপরিমাণ ফিরিয়ে দিবে। তাকে নিয়ে কি এমন খবর ছাপলে আখি কোথাও মুখ লুকানোর আশ্রয় পাবে না, ভাবনাটা পেরেশান করে তুলেছে তাকে। তার ভাবনাকে বিরক্তিতে পরিণত করলো হঠাৎ তার বাইকের চাকায় সমস্যা হয়ে যাওয়া। সহসা বাইকটার চাকায় কিছু লাগলেই তার চলার গতি হারিয়ে ফেলে। লিজান পড়ে যেতে নিলে কোনোরূপ ভারসাম্য ধরে রাখে। বাইক থামিয়ে রাস্তায় কিল পড়ে থাকতে দেখে। রাস্তায় এত কিল পড়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় লিজান। এটা কারো কোনো বিছানার জাল নয় তো ওর বিরুদ্ধে? রাস্তাটাও বেশ জনশূন্য। এত রাতে এখান দিয়ে লোক সমাগম কম। মনে ভয় নাড়া দিয়ে গেল লিজানের। বাইকটাকে টেনে নিয়ে বাড়ির দিকে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টায় এগিয়ে যাবে, তার আগেই পেছন থেকে লিজানের মাথায় পড়ল ভারী কিছু আঘাত। মাথায় হাত দিয়ে পাক ফিরতেই হুড়িয়ালাকেও তার বুক বরাবর একটা ধারালো ছুরি পুরোটা ঢুকিয়ে দেয়। লিজান চিৎকার করে মাটিতে পড়ে কাতরানো শুরু করেছে। হুড়িওয়ালা যে ব্যক্তি এবার হাঁটু ঘেরে তার সামনে বসে তার বুক থেকে এক টান দিয়ে ছুরিটা বার করলো। নিঃশ্বাস ধরে আসা কণ্ঠে খাপন্ত ঠোঁটে খুব কষ্ট সহকারে তাকে প্রশ্ন করলো লিজান, কে তুমি? আমাকে কেন মারছো? প্লিজ আমাকে মেরো না।
অতঃপর সাথে সাথে ছুরিটা লিজানের কপাল বরাবর ঢুকিয়ে দিলে লিজান সাথে সাথেই মৃত্যুবরণ করলো। তার পাশেই রক্ত ভিজে যাওয়া মাটিতে সে অজ্ঞাত ব্যক্তি বড় বড় অক্ষরে লিখে দিল প্রমত্ত অঙ্গনা নামটি। রাত প্রায় 1টায় ফিরল আদৃশ বাড়িতে। কাজের মেয়ে রহিমা দরজা খুলে দিল আজ। এখন তো রোজ রীতিমা দরজা খুলে দেয় তার জন্য। আজ কোথায় সে? উত্তরের আশায় আদৃশ জিজ্ঞেস করলো তাকে। রিদিকা কোথায়? জানি না স্যার, অনেকক্ষণ ধরেই তো দেখিনি। আমি দেখছি। আদৃশ রিদিকার খোঁজে তার কক্ষের দিকে গেল, কিন্তু কক্ষের কোনো প্রান্তেই রিদিকাকে খুঁজে পেল না সে। কক্ষ থেকে বেরিয়ে যাবে তখনই রিদিকা হুটহাট প্রবেশ করলো সেখানে। আদৃশকে দেখে কিছু অস্বাভাবিকতা থাকলেও স্বাভাবিকভাবে প্রশ্ন করার চেষ্টা করলো। আদ্রিস, কখন এলে তুমি? এই তো এলাম। তুমি কোথায় ছিলে? ছাদে ছিলাম। এত রাতে ছাদে কি করছিলে? ওই তো তোমার অপেক্ষা করছিলাম, সময় পার হচ্ছিল না, তাই ভাবলাম ছাদে কি চাঁদ দেখা যায়। রাত 1টা, হাতিতে ঘুম আসছে না, বারবার আখির স্মৃতি মনে ভাসছে। সারাদিন আখির সংস্পর্শে কাটিয়ে এসো যে মনটা ভরে ওঠেনি তার। আখির সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে। আখির কথা ভাবতে ভাবতে গিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সুখ পাখি নামে নিচে অনলাইন লেখা দেখে মুখে এক চিলতে হাসি ফুটলো তার। আজ 6 বছর পর সেই নাম্বারে আবারও মেসেজ পাঠানোর জন্য প্রস্তুত হলো আদৃত। আসসালামু আলাইকুম লিখে সেন্ড করবে, এর আগেই অপর পাশ থেকে মেসেজ আসলো। আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। আখির তরফ থেকে মেসেজ পেয়ে আশ্চর্য হলো আদৃত। তাড়াতাড়ি জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কি করছো হিটলার? আপনার কথা মনে করছে আদৃত কথাটা জবাবে অবাকত্বের ইমোজি দিলে আখি তার বদলে হাসির ইমোজি দিল। আদিত ভালোই জানে আখি এসব মজা করছে। আদিত আবার জিজ্ঞেস করলো, তা ঘুম রেখে এত রাতে অনলাইনে কি করা হচ্ছে জানতে পারি? ঘুম না আসলে যা হয় আর কি, টাইম পাস। তা আপনি কি করছেন? আমার কথা মনে করছেন না তো? রসিকতার ছলে বলল আখি কথাটা। উত্তর দিল আদৃত, হতেও পারে। কখনো সম্ভব না। কেন? 7 বছর আগে যা হয়নি তা 7 বছর পরে হবে, উক্ত আশা রাখাটা বোকামি হবে না? এমনটাও তো হতে পারে আশাটা না করা বোকামি হবে। ভালোবাসার মানুষ চিন্তিত আখি সারা জীবন বোকামি করে আসছে, আগামীতে আর করবে না। নির্দ্বিধায় থাকতে পারেন। ভালো থাকেন। শুভরাত্রি। অতঃপর আর দেরি না করে আখি অফলাইনে চলে গেল। পুরনো সে ক্ষতগুলো মুহূর্তেই জাগ্রত হয়ে গেল তার। ফোন রেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ঘুমানোর চেষ্টাতে মন দিল। আদিত ক্ষিপ্ত হলো নিজের উপর। ধুর, কই আঁকি নিজে থেকে কথা বলছিল আর আমি ওকে মানসিক একটু প্রশান্তি দেওয়ার বদলে উল্টো ওর মনটাই খারাপ করে দিলাম। আঁকি ঠিকই বলতো, আমি নিরামিষ, মেয়ে পটানোর নামে আসলে ঢ্যাঁড়স। তখন ওর এসব কথায় বিরক্ত হলেও এখন দেখছি এটাই সত্যি। যে বয়সে লোক 2টা সন্তানের বাবা হয়ে যায় সে বয়সে আমি এখনো একজনের মনেই রাজত্ব করে উঠতে পারিনি। বিয়ে তো দূরেই থাক। ধুর, কি যে করি। বিরক্ত হয়ে ফোন রেখে দিল আদৃত। কি হয়েছে আদ্রিস? কিছু তো বলবে। তোমার গালের দাগগুলো কিসের ছিল? তোমার মন খারাপ কেন? আখির জন্য। আখিকে আনতে গিয়েছিলাম, তখন ও আমার সাথে কুকুরের মতো আচরণ করে। আমি ওকে সত্যি ভালোবাসি রিদিকা, কিন্তু কিন্তু ও আমার ভালোবাসার মর্ম দিল না। কি? ও তোমাকে মেরেছে? কি করে করতে পারে ও তা? সব আমার জন্য হয়েছে। আমি তোমাদের জীবনে না আসলে এমনটা হতোই না। আমি চলে যাব তোমাদের জীবন থেকে। দেখবে আঁকি ঠিকই ফিরে আসবে তোমার কাছে। আমার আর কি, কপাল পোড়া, যেভাবেই পারি বাকি জীবন কাটিয়ে নিব। আমি কাল সকালে নিচে যাব আঁকিকে আনতে। হৃদিকা কেঁদে কেঁদে কথাগুলো বললে আদৃশ তাকে বুকে টেনে নিল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না রিদিকা, অনেক হয়েছে। আর না, তুমি কেন নিজের সুখ ত্যাগ করবে ওর জন্য, যেখানে ও তোমার কথা ভাবতেও চায় না। ও আমাকে ছাড়া ভালো থাকতে চাইছে, তো ওকে থাকতে দাও। আমিও ওকে বেশি মর্ম দিতে গেছি। ও ডিভোর্স দেবে তাই না? ঠিক আছে, আমিও সাইন করবো সে কাগজে। যখন উপলব্ধি করবে সত্যি আমাকে হারিয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে ফিরে আসবে আমার কাছে। আর যদি ফিরে না আসে? ও আসবে, আমি জানি। ওর মনে আমার জন্য সীমাহীন ভালোবাসা বিদ্যমান। যে আমার জন্য সব ছাড়তে পারে
সে আমাকে কখনো ছাড়তে পারে না, কোনো কিছুর বিনিময়েও না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি শুয়ে পড়ো। আমি দোয়া করব আঁখি যাতে ফিরে আসে। আমি এখন চলি। চলি বলে ঋতিকা যেতে নিলে আদ্রিস তার হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? আমার রুমে। তোমাকে যেতে হবে না। আঁখি নিজেই নিজের অধিকার হারিয়েছে। ফিরে আসলে ওর কক্ষ নিয়ে দেখা যাবে। বর্তমানে তুমি এখানে আমার সাথে থাকবে। কথাটা শুনে ঋতিকার চেহারাতে খুশির উজ্জ্বলতা ফুটে উঠল। জাপটে ধরল আদ্রিসকে, তার বুকে মাথা গুঁজল। চারিদিকে আখির নাম শোনা যাচ্ছে। প্রথমত রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মারার ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে সামাজিক গণমাধ্যমে। হিটলার আখি নামে পরিচিতি পেয়েছে আখি, যাতে তরুণ তরুণীরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। অপরদিকে সেই লিজানের অপ্রত্যাশিত মৃত্যু আখির উপর পুলিশকে আঙ্গুল তুলতে বাধ্য করেছে। টেলিভিশন খুললে খবরে আর ফোন হাতে নিলে সামাজিক গণমাধ্যম সব জায়গাতেই আখির বিচরণ। এসব বহুল চাপে আখির নিঃশ্বাস নিতেও যেন দুরূহ লাগছে। সত্যি আজ দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে আখির। ঘর থেকেও বেরোনোর কোনো মানসিকতা নেই বর্তমানে আখির। তবুও মন মানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোলো। আজকে বেশ সকালে বেরিয়েছে। আদ্রিসের ফ্রেন্ড রিয়াদ ওকে কিছু আর্জেন্ট প্রয়োজন বলে কফি শপে ডাকলো। আখি যদিও বলেছিল তার বাড়িতে চলে আসতে, তবে রিয়াদ তাকে কফি শপে আসার জন্য অনুরোধ করলো। আখি বলল হাসপাতালে যাওয়ার আগে 5-10 মিনিটের সময় ও রিয়াদকে দিতে পারবে। তাতেই রিয়াদ রাজি হয়ে গেল। আখি আসার আগেই রিয়াদ এসে সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আখি এসে তার দুজন গার্ড সহিত রিয়াদের বিপরীতের দিকে গিয়ে বসল। রিয়াদ এবার বেশ অস্বাভাবিকতা নিয়ে বলল, আসলে আমি তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলতে চেয়েছিলাম। আখি রিয়াদের মনোভাব বুঝতে পেরে তার গার্ডদের একটু দূর হয়ে দাঁড়াবার ইশারা করলো। কথা মতো গার্ডগুলো একটু দূর হয়ে দাঁড়ালো। এবার আখি বলল, আশা করি যা বলার তাড়াতাড়ি বলবে রিয়াদ। আমি কিন্তু তোমাকে সময় বেশি দিতে পারবো না, তোমার ভালোই জানা আছে। তোমাকে তো পাওয়াই যায় না। এখন যখন হাতে লাগালে পেয়েছি, তবে যা বলে পরিষ্কার করে বলে দিব। বলো কি বলবে। ওই বলছিলাম যে তোমার সাথে আজ যে এমনটা করবে কখনো ভাবিনি আমি। ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু ও কি করলো? তোমার মতো মেয়েকে হাতছাড়া করলো সামান্য ঋতিকার জন্য। কত বড় বোকা হচ্ছি। ওর জায়গায় আমি হলে কখনো এমনটাই করতাম না। তুমি অ্যাডাল্ট, আত্মনির্ভরশীল, সাহসী, তার উপর সুন্দরী। এমনটা করার কথা হয়তো কখনো কোনো পুরুষ ভাবতো না, যেমনটা আদৃশ করেছে। ওকে বন্ধু বলতেও লজ্জা হচ্ছে আমার। তুমি কি বলতে চাও রিয়াদ, পরিষ্কার করে বলো। দেখো আখি, অনেকদিন ধরেই তোমার সাথে আমার চ্যাট হয় তুমি ভালোই বুঝে গেছো যে আমার মনোভাব। এখন আর ঘুরিয়ে কিছু বলতে চাই না তোমায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি, সত্যি বলছি। আদৃশের মতো কখনো তোমাকে ঠকবা না। বুঝলাম। তা তোমার আগের স্ত্রী আর দুটো সন্তানকে কি করবে ভাবছো? আরে ওদের নিয়ে তুমি চিন্তা করো না তো। মাসুমাকে তো এমনিতেই ছাড়ছি আমি, ওর সাথে ভালো যাচ্ছে না। আর আমার আর সেখানে প্রশ্ন, আমার বাচ্চাদের ওরা মাসুমাদের কাছেই থাকবে, ওদের ভরণ পোষণ আমি দেব। আমিও তো একজন উকিল, টাকার কমতি হবে না। তুমি জানোই ডিভোর্সের ব্যাপারটা, দেখে নিব। সহসা আখি রিয়াদের এক হাত অতি স্বাভাবিকভাবে খামচে ধরে দাঁতে দাঁত কটমট করে বলতে শুরু করলো, পাবলিক প্লেসে তাই সিন ক্রিয়েট করতে চাইছি না, এমনিতে অনেক প্যারায় আছি। নইলে এখনই তোর এমন জায়গায় এমনভাবে মারতাম যে আবারও বাচ্চা জন্মদানের যোগ্য থাকতি না, শালা লুচ্চা। কত ভালো ভাবতাম তোকে, কিন্তু কয়েকদিনে তোর সাথে চ্যাটে কিছু কথা বলে বুঝতে পারলাম তুই কেমন। আমি তো এমনিই তোর কথার উত্তর দিতাম আদৃশের বন্ধু ভেবে, কিন্তু তোর মনোভাব বুঝতে পারার পর তোকে এড়িয়ে চলি। অবশেষে তুই দেখিয়ে দিলি তোর আসল রূপ। আদৃশের ফ্রেন্ড তুই, তোর কাছ থেকে আশাও আর কী বা করা যেতে পারে জানিস? আমার মতে তোদের মতো পুরুষের উপর কোনো কেস না করে তোদের একদম প্রাণে মেরে ফেলা উচিত, নোংরা কোথাকার। আর যেন তোকে আমার সামনে না দেখি, নইলে আঁখি কি জিনিস দেখিয়ে দিব। কথাগুলো বলে আখি উঠে চলে গেল। হাতে যন্ত্রণা হলেও রিয়াদ এত সময় দাঁত চেপে তা সহ্য করছিল। আখি চলে গেলে হাতের দিকে তাকালো। আখির নখগুলো বেশ ক্ষত করেছে তার হাতে, রক্ত বেরিয়ে গেছে এত সময়ে। আদৃশ ডিভোর্স পেপারে সাইন করার জন্য হাতে কলম নিয়েছে। সাইন করার জায়গায় গিয়ে যেন
তার শক্তি জুটিয়ে উঠতে পারছে না সে সেই জায়গায় কলম বসানোর। কত কিছুর পর যে আখিকে সে নিজের করে পেয়েছিল, তাকে এত সহজে কেমনে হারিয়ে দেবে? না, আখি তো তার জন্য অসাধ্য এক সাধনা ছিল, যাকে সে তার বুকের চূড়ায় জায়গা দিয়েছে। তার সর্বাঙ্গে তো আখির বাস। হাজার ছেলে প্রেমিক হৃদয় ছুরি চালিয়ে জয় করেছিল সে আখিকে। তার আখির জড়ি দেওয়ার মতো নারী আর একটাও আদেশ কখনো দেখেনি। এমন এক রমণীকে হাতছাড়া সে কিভাবে করবে? না, ভাবতেই তো দম বন্ধ লাগছে আদৃশে। কি করবে সে? আদি তো ফোন করলো আখিকে। আখি গাড়িতে বসে আছে বেশ বিরক্তি নিয়ে। আদিত্যের ফোন আসলে সে বিরক্তি কিছুটা হলেও দূর হলো। আদিত্য এই যে প্রথম এবং শেষ ব্যক্তি যার কোনো কাজে কখনো আখি বিরক্তি আসেনি। ফোন ধরলো আখি। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন। আসছো হাসপাতালে? এখন তো সার্জনের সাথে প্রফেসর ক্লাসেও জয়েন করতে হবে, না আসলে পারি। তা আপনি আসছেন? ভুলে যাবেন না প্রফেসর, শুধু তুমি একা নও। তবে চলে আসুন প্রফেসর সাহেব। আসছি প্রফেসর সাহেবা, তা রাখি, হাসপাতালে দেখা হচ্ছে। ফোন কেটে দিয়ে বেশ খুশি মনে কক্ষের বাইরে বেরিয়ে আসলো আদ্রিত। আস্তে আস্তে তার আর আখির সম্পর্কে তিক্ততা দূর হচ্ছে। তার আর কে চাই? আখিকে ফিরে পাওয়ার কোনো পথ বাদ রাখবে না আদ্রিত এবার। ড্রয়িং রুমের সোফায় মিনি ড্রেস পরে বসে আছে রিঙ্কি। হিসিকা তাকে নানান রকম জেরা করছে। তুমি কি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছো শুধু ভাইয়ার সাথে দেখা করবে বলে? হ্যাঁ, ও এতদিন থেকে এসেছে যা ওর নাম নিচ্ছে না, তাই ভাবলাম এসে ওর খোঁজ নিই। এমনি তো ফোনও ধরে না, তাছাড়া বাংলাদেশে কখনো আসা হয়নি। এক সুযোগে বাংলাদেশে দেখাও হয়ে যাবে, সেই ভাবনায় চলে আসলাম। আমার ছেলে আর যাবে না, আমি ওকে বিয়ে করাবো। তুমি যখন এসেছো 2 দিন ঘুরে চলে যেতে পারো। মা কি বলছো এসব? বাবা তুমি মাকে একটু বোঝাও, আমি ভাইয়াকে ডেকে আনি। শায়লা আর আরিয়ান মির্জা এক পাশে দাঁড়িয়ে আছেন। রিঙ্কিকে প্রথম দেখায় পছন্দ হয়নি শায়লা মির্জার। আরিয়ান মির্জা ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছে। শাইলা, তুমি তো মেহমানদের সাথে কখনো এমনটা করো না, তবে ওর সাথে এমনটা করছো কেন? আরে দেখছো না, শেওলা গাছের পেটনি আসছে আমার ছেলের ঘাড়ে চড়বে বলে। কাপড় দেখো ওর। কি শাইলা, শিক্ষিত হয়ে এমনটা করছো? এটা আজকালকার ফ্যাশন। তাছাড়া ও আমেরিকায় বড় হয়েছে। গোল্লাম আর ওর তোমার ফ্যাশন। শিক্ষিত হলেই যে হাতের উপর কাপড় পরতে হবে এটা কোনো বইয়ে লেখা আছে? আমার মেয়েও তো শিক্ষিত, কই কখনো এমন কিছু পড়তে দেখিনি তো। আখিও তো ধনী বাপের একমাত্র মেয়ে ছিল, কখনো তাকে তো এমন কাপড় পরতে দেখিনি। ফ্যাশন করবে ঠিক আছে, সীমানার ভিতরে করলেই তো হয়। শরীর দেখিয়ে আবার কেমন ফ্যাশন? ইস, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার দাদারও নেই হয়তো। মা ছেলের মনের দড়ি ঘুরে ফিরে আখিতেই সীমাবদ্ধ। আর ওখানে থাকবেও সীমাবদ্ধ, কারণ আখির জায়গা নেওয়া ক্ষমতা যার নেই, লাগে একটা মেয়ের আখি। তাদের কথার ফাঁকে হাজিতো চলে আসলো সেখানে। রিঙ্কিকে দেখে অবাকত্বের সাথে বিরক্তি ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার খোঁজে এসেছি, তুমি তো ফোনই ধরো না। দেশে কবে ফিরছো? আমি আমেরিকা যাব না, তোমার এখানে এভাবে আসাটা ঠিক হয়নি। এসেছো ভালো কথা, এখানে থাকো কয়েকদিন, বেরিয়ে যাবে। ইশিকা, ওর জন্য যে কোনো একটা গেস্ট রুম রেডি করাও। কথাটা বলেই চলে গেল আদ্রিত। শায়লা মির্জা মনে মনে অনেক খুশি হলেন। হাসপাতালে এসে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিজের ক্যাবিনে বসে আছে আখি। আদিতের বর্তমানে কোনো ক্লাস নেই, অন্য কাজও নেই তেমন, তাই আখির ক্যাবিনে চলে আসলো। মে আই কাম ইন হিটলার? আরে ডক্টর সাহেব আপনি আসুন। তাই হিটলার ডাকটা কবে ছাড়বেন? হিটলারকে হিটলার ডাকবো না তো কি ডাকবো? কি হিটলারই করলাম আপনার সাথে আমি? তা তুমি ভালোভাবেই জানো। 6 বছর আগের কথাগুলো এখনো মনে নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে হিটলার আখি এখন বদলে গেছে। হিটলার আখি কখনো বদলাতে পারে না। পরশু সকালেই রিপোর্টার লিজানকে ভরা সমাজে থাপ্পড় মেরে তাকে সঠিক জবাব দিয়ে এসে যদি আজ বলে সে বদলে গেছে, তবে কি করে মানা যায় বলো? আর কিছু কিছু লোক এমন আছে যাদের উপস্থিত মুহূর্তে সঠিক জবাব না দিলে তারা সায় পেয়ে মাথায় উঠে যায়, যা আমি কখনো মেনে নিই না। এটাই তো হিটলার আখি। আমার মতে প্রতিটা মেয়েকে তোমার মতোই হওয়া উচিত।
বাহ ডাক্তার, নিরামিষও কারোর প্রশংসা করতে পারেন, আমি জানতাম না। এত বড় পরিবর্তনের কারণ জানতে পারি এবার? এটা কোনো পরিবর্তন না। মানুষ কখনো কখনো নিজের পছন্দের মানুষের খুশির জন্য তার রঙে রেঙে যায়। আবার ক্ষেত্রেও এমন কিছু মনে করতে পারো। তা সেই মানুষটা কে জানতে পারি? আছে একজন যাকে খুব করে যায় আল্লাহর কাছে রোজ মোনাজাতে। আখির চোখে গভীর চাহনি স্থির রেখে মনের গহীনে লুকানো সত্য যেন তাকে বোঝানোর চেষ্টা করে গেল হাজিত। আখিও অপলক চাহনিতে তাকিয়ে আদিতের মুখে না বলা সত্য তার চোখের মধ্য দিয়ে বোধগম্যে নেওয়ার সম্ভবপর চেষ্টা করতে লাগলো, যেখানে নিজের জন্য অসীম ভালোবাসার গভীরতাই খুঁজে পাচ্ছে আখি, যার হয়তো কোনো শেষ নেই, তবে তাতে বিশ্বাস করে ওঠার সক্ষমতা নেই তার। বড্ড অস্বাভাবিক অনুভূতি হলো আখির এতে, তাই আদিতের উপর থেকে চোখ সরিয়ে নিল। ক্যাবিনে তখন প্রবেশ করলো ইন্সপেক্টর জিসান। তার ফোর্স সহিত আখি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো তাকে, আর ইন্সপেক্টর জিসান আপনি? হ্যাঁ আমি ডক্টর আখি, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল, বসতে পারি? হ্যাঁ অবশ্যই। জিসান বিচক্ষণ এক দৃষ্টি আদিত আর আখি উভয়ের উপরই বুলিয়ে আদিতের পাশের চেয়ারে বসলো। এবার বলা শুরু করলো, হ্যাঁ তুমি আখি, আমার আবার সময় কম, তাই সোজা পয়েন্টে আসি। আপনি গত পরশু রিপোর্টার লিজেন্ডকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছেন। ওনার সাথে আপনার সমস্যা হয়েছিল আর কাল রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কোহলি আর লিজেন্ড মার্ডার কেসে আপনি বর্তমানে মেন সাসপেক্ট। তাই বলুন, কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে, কিন্তু কেন? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই, আপনি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। রাত 11টায় আমি আমার খাবার টেবিলে বসে ডিনার করছিলাম। আপনার বিশ্বাস না হলে সেখানকার ফুটেজ আপনি চেক করে নিতে পারেন। আমার বাড়ি কি, আমি আমার কাজের লোক আর গার্ডদের বলে দিচ্ছি, আপনি নির্দ্বিধায় যান। কথাগুলো বলেই আখি তার একজন গার্ডকে ফোন করলো। আমির, একজন ইন্সপেক্টর আসবেন, নাম জিসান হাসান। ওনাকে আমার বাড়ির সকল স্থানের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেবেন। উনি যেদিনের আর যে ক্ষণে দেখতে চাইবেন সব। ওকে ম্যাম। ফোন কেটে এবার বলল আখি, এবার আপনি যেতে পারেন। ধন্যবাদ, আপনি না বললেও আমি তা করতে যেতাম। আর তা করতে আপনি আমাকে আটকাতেও পারতেন না, কিন্তু ভাবলাম এর আগে আপনাকে বলে নেওয়া যাক। আমি আবার অপরাধীদের সবসময় একটা সুযোগ দিতে পছন্দ করি। আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে আখি অপরাধী? ভুলে যাবেন না, প্রমাণ ব্যতীত আপনার কাউকে মন করা অপরাধী বলার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না ডাক্তার আদিত্য। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ শেখাতে না আসলে খুশি হব। আদিত্য আর কিছু তাকে বলবে এর আগেই আখি বলল, ইটস ফাইন ডক্টর আদিত্য, ওনাকে ওনার কাজ করতে দিন। আমি জানি আমি কে আর আমি কি করতে পারি। বাকি তো সন্দেহ যে সেই করতে পারে। করতে দাও, প্রমাণ ব্যতীত কারোরই কিছু করার থাকে না, এখন সে পুলিশ হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী। ওভার কনফিডেন্ট ভালো না ডাক্তার আখি, প্রমাণ সহিত কথা বলতে আসবো আপনার সাথে। আমিও অপেক্ষা করব আপনার। আখি নির্ভয়ে ইন্সপেক্টর জিসানের জবাব দেয়। ইন্সপেক্টর জিসান প্রস্থান করেন সাথে সাথে। আখি এবার টেবিলে রাখা গ্লাস থেকে গ্লাস ভর্তি পানি এক টানে খেয়ে নেয়। আখির ভাবসাব দেখে আদিতের কেমন জানি লাগলো, যেন আখিকে স্বাভাবিক দেখা যাচ্ছে না। আদিত্য কিছু বুঝে ওঠার আগেই আখি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। বেশ চিন্তিত হয়ে বসে আছে জিসান। আখির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এসেছে। লিজানের মৃত্যুর সময় আখি তার বাড়িতেই ছিল, এমনকি পুলির মৃত্যুর সময়ও আখি তার বাড়িতেই ছিল সিসিটিভি ফুটেজ মোতাবেক। তবে কে খুন করলো এদের? সব কিছু তো আখিকে ইশারা করে, কিন্তু সে একসাথে দুই স্থানে কীভাবে থাকতে পারে? হোলি আর লিজানের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যুর সময় তো আর ভুলও দেখাতে পারে না। কিছু ভেবে মেলাতে পারছে না জিসান। হঠাৎ তার একজন কনস্টেবল আসলেও তার কাছে। কথাটা শুনে অনেক আশ্চর্য হলো জিসান। কনস্টেবলের হাত থেকে ফাইলটা নিয়ে নিলেও টান দিয়ে।
ফাইলটা খুলে কৌতূহল ও মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। ফাইলের লেখাগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে গেল ইন্সপেক্টর জিসান। 13 বছর আগে একজন পুরুষ খুন হয়েছিল, যার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। তারপর আরও 15টা খুন হয়, সব কয়টা লাশের পাশে একই নাম ছিল। কিন্তু আলাদা বিষয়, এই সকল লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা লেখা থাকার সাথে কয়েকটা বাক্যও লেখা ছিল, সেগুলো এই ফাইলে এত বিস্তারিতভাবে দেওয়া না থাকলেও জিসান লক্ষ্য করলো আলাদা একটা বিষয়। 6 বছর আগে যখন একজন পুরুষের খুন হয়েছিল, তখন তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা লেখাটার সাথে লেখা ছিল কিন্তু এর পরবর্তীতে 2টা লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নাম ব্যতীত অন্য কোনো বাক্য পাওয়া যায়নি। 13 বছর আগের ফাইল অনুযায়ী প্রমত্ত অঙ্গনা তার নামের সাথে খুনের কারণ বলে দেয়, কিন্তু 4 বছর আগে শেষ সেই 2 খুন আর এখন কলিয়া লিজানের খুন, এই 4টে লাশের পাশে প্রমত্ত অঙ্গনার নাম ব্যতীত আর কিছুই পাওয়া যায়নি। এর মানে কি হতে পারে? এই প্রমত্ত অঙ্গনা একজন না 2 জন? এমনও হতে পারে কেউ আসল প্রমত্ত অঙ্গনার নাম নিয়ে নিজে খুন করে বেড়াচ্ছে। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে জিসানের। অনেক ভাবনার পর জিজ্ঞেস করো হাবিলদার ফয়েজকে জিসান। ফয়েজ সাহেব, 13 বছর আগে প্রমত্ত অঙ্গনা কেস কে দেখেছিল আপনি জানেন? আপনি পুলিশ ফোর্সে অনেক আগ থেকে আছেন, আপনি জানতে পারেন বলে মনে হয় আমার। স্যার, যতটুকু জানি ইন্সপেক্টর ইশতিয়াক কেসটা দেখেছিলেন, কিন্তু আমি শুনেছি এই বিষয়ে জানি না তেমন কিছু। ইশতিয়াক সাহেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবেন আমায়? ইয়েস স্যার, আমি দেখছি। স্যালাইন চলছে আখি, অচেতন হয়ে পড়ে আছে একটা ক্যাবিনের বেডে। পাশে আদিত্য বসে আছে। খুব ইচ্ছে হলো তার আখির মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তার হাতটা ধরার, তবে হাতটা ধরতে গিয়েও ধরল না। ব্যথা ভরা ঝড়ে বলল, তোমার অগোচরে কখনো তোমাকে স্পর্শ করিনি, আর করবো না। আমার ভালোবাসায় যে কোনো অপবিত্রতা নেই এই সুখ পাখি। আমি যদি পারতাম তবে এক নিমিষেই তোমার সব অশান্তির কারণ দূর করে দিতাম, নিয়ে যেতাম তোমাকে নতুন এক সুখের ছোঁয়ায়, যেখানে দুঃখ তোমায় দূর থেকেও দেখে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারতো না। সেই স্বাধীন চঞ্চল আখি কখনো আর দুঃখের সাগরে তলিয়ে যেতে পারতো না। আমারই দোষ ছিল আখি। সেদিন যদি ওভাবে চলে না যেতাম, জোর করে নিজের ভালোবাসা নিজের কাছে ধরে রাখতে চাইতাম, তবে হয়তো আজ আমাদের দুজনেরই জীবন সুখে ভরপুর হতো। তুমি চিন্তা করো না, আমি ফিরে যখন এসেছি তবে তোমায় কখনো পিছু টানে পড়তে দিব না। মিথ্যে হাসির আড়ালে আর কখনো তোমাকে লুকাতে দিব না। তোমার চেহারার হাসিতে শুধু সত্য সুখ লুকিয়ে থাকবে, তুমি দেখে নিও। আখির দিকে তাকিয়ে আদিত্য কথাগুলো বলছিল। হঠাৎ আখির জ্ঞান ফিরে চোখ খুলে তাকিয়ে দেখে সামনে আদিত্য বসে আছে। আখি ঝটপট উঠে বসতে আদিত্য তাতে বাধা প্রদান করে। কি করছো? শুয়ে থাকো, তোমার শরীর অনেক দুর্বল, ইউ নিড রেস্ট। আই ফাইন ডক্টর আদিত্য। তা আমাকে এখানে কেন এনেছেন? আর স্লাইনি কে দিল? সামনে বসে থাকা এক জলজ্যান্ত মানুষকে দেখতে পাও না? তার মানে আপনি আমায় কোলে করে এনেছেন? তো আমি তোমায় আর কিভাবে আনতে পারতাম? তাই বলে আপনি আমাকে না বলে আমার অগোচরে আমায় কোলে নেবেন? প্রয়োজনে নিয়েছি আখি, এমন ভাব করছো যেন আর কখনো নেইনি। এক সময় নিজে থেকেই কোলে চড়ার ধান্দা করতে, যখন তখন, আর এখন খেপে উঠছো। একসময় উঠতাম বলে আপনি আমায় রোজ কোলে নেবেন এখন? আর তখন আমি 18 বছরের তরুণী ছিলাম, আর এখন 25 বছরের ম্যাচিওর একজন নারী। তাছাড়া আমাদের সম্পর্ক এখন আলাদা। কোনো বইতে লেখা আছে 18 বছরের মেয়ে কোলে উঠতে পারবে না, 25 বছরের নারী পারবে না? আপনি খুব বেশি লজিক খুঁজছেন বলে মনে হয় না? তুমি খুব বেশি লজিক দেখাতে চাইছো বলে মনে হচ্ছে না? আপনি কিন্তু এবার অতিরিক্ত বিরক্ত করছেন। তুমি কোথায় গম করছো? আপনি যে আস্ত ঢ্যাঁড়স ছিলেন, সেই আস্ত ঢ্যাঁড়সই রয়েছেন, একটু বদলাননি। হ্যাঁ, আর তুমি সেই ঢেঁড়সের পচা অংশ। কথাটা শুনেই আখি হাসি চলে আসলো। হাসতে হাসতে বলল, ঢ্যাঁড়সের পচা অংশ এ কেমন উপাধি? বেশ করেছি,
তোমার সাথে কথায় জিতে ওঠার ক্ষমতা আমি কোথা থেকে জুটাবো? মুখে তো কথার ফুল ছড়ি। এবার চুপ করে শুয়ে থাকো। স্যালাইনটা শেষ না হওয়া অবধি জায়গা থেকে নড়বে না। আপনি বললেন আর আমি করলাম, তাই না? মোটেও এমনটা ভাববেন না। আমি একদম ঠিক আছি, কাজ আছে আমার। আখি উঠে যেতে নিচ্ছে। আদ্রিত আখিকে টান দিয়ে বসা থেকে বালিশে শুইয়ে দিল, যাতে আদ্রিত বেশ ঝুঁকে আখির উপর চলে গেল। দুজনের চোখে চোখ পড়ল। দুজনের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে একে অপরের উপর। হৃদস্পন্দন দ্রুতগতির হয়ে গেল মুহূর্তেই দুজনা। পুরাতন সেই সুপ্ত অনুভূতিগুলো নাড়া দিয়ে গেল দুজনেরই মনে। তবে অল্প সময় আখি স্বাভাবিক অবস্থায় চলে আসলে আদিতের বুকে হালকা ধাক্কা দিল উঠে যাওয়ার জন্য। ধাক্কাটাতে আদিত্য স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আখির উপর থেকে উঠে বসল। বেশ শান্ত গলায় বলল আদিত্য, সব কিছুতেই যে ভালো না আখি। আমার সাথে ঝগড়া করার ইচ্ছে করো ইচ্ছে মতো, কিন্তু নিজেকে কষ্ট দিও না। ঘুমিয়ে থাকো, সুস্থ হয়ে গেলে ইচ্ছে মতো ঝগড়া করে নিও। ঝগড়া আপনি শুরু করেন, আমি না। না, তুমি কেন শুরু করবে? ঝগড়া কাকে বলে তুমি তো জানোই না। আদিতের কথায় দাঁত কেলিয়ে হাসি দিল আখি। আখির মুখে সেই দুষ্ট হাসি মন ভুলালো আদ্রিতের। আখি ইচ্ছে করেই তার সাথে ঝগড়া বাঁধায়, জানে আদ্রিত আদ্রিতের সাথে ঝগড়া করা যে তার এক সময়কার সব থেকে পছন্দের একটা অভ্যেস ছিল। অভ্যেসটা এখনো আখি যেতে দেয়নি, জেনেই মনে বেশ শান্তি পেল আদ্রিত। এবার বলল, পারো বটে তুমি। ঘুমো এবার। ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, এমনিতেই ঘুম চলে আসবে। রিয়াদ দেখা করতে এসেছে আজ আদৃশের সাথে। দুজন বেশ সময় থেকে গল্পে মগ্ন একে অপরের সাথে। আজ আদৃশ হৃদিকাকে নিয়ে বাইরে যাবে বলেছিল, কিন্তু হঠাৎ রিয়াদ আসলেই যাওয়া ক্যান্সেল করে দিল সে। সেই কবে থেকে রিয়াদকে নিয়ে পড়ে আছে আদৃশ। রিয়াদকে পেলে যেন দুনিয়া ভুলে যায়, এমনটাই মনে হয় হৃদিকার। এখন থেকে নয়, যবে থেকে বাড়িতে এসেছে হৃদিকা তখন থেকেই দেখছে রিয়াদকে নিজের জীবনের একটা আলাদা অংশ মনে করে আদৃশ। দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছে। দূর থেকে তাদের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে হৃদিকা। রিয়াদ, কি করব বল? আখিকে তো কোনো মতে আর ধরে রাখতে পারছি না। আরে চিন্তা করিস না, এই মেয়েদের পিছনে বেশি ঘুরলে এমন। পাত্তা দেওয়াও বন্ধ করে দিয়ে দেখ, এমনিতেই পেছনে এসে ঘুরঘুর করবে। আখি এমন না রিয়াদ। আরে ঘুরে ফিরে সকল মেয়েরা একই সেম। আদিত্য আখিকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুমানোর কথা বলে কেবিন থেকে বেরোতে যাবে, তখন সেখানে প্রবেশ করলেন ডক্টর আশরাফ ও ডক্টর আহিল, সম্পর্কে আখির বড় ভাই। আহিল ছুটে ছিল, তবে তার বোন হাসপাতালে জয়েন করেছে শুনেই নিজেকে আটকে রাখতে পারেনি। আজকেও ছুটেছিল, কিন্তু বোনকে দেখার আশ আর লুকাতে না পেরে চলে আসলো। এসে যখন শুনল তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তার ভেতরের অস্থিরতা কত গুণ বেড়ে গেছিল তা শুধু সেই জানে। তবু নিজেকে কঠিন মানবরূপে উপস্থাপন করার দৃঢ় প্রচেষ্টা নিয়ে হাসলেও বোনের সন্নিকটে। ডক্টর আশরাফও মেয়ের অবস্থা সম্পর্কে জেনে নিজেকে আর দমিয়ে রাখতে পারেনি। দুজনের ভেতরে অস্বাভাবিক ভাবটা থাকলেও বাইরের দিক থেকে যথেষ্ট স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করে আসলেন। ডক্টর আশরাফ জিজ্ঞেস করলেন আখিকে, ডাক্তার আখি, আপনার নাকি শরীর খারাপ? আখি জানে তার বাবা তার শরীর খারাপ শুনে অস্থির হয়ে আছেন, যা উনি আখিকে বোঝাতে চাইছেন না, কিন্তু আখি তা ঠিকই বুঝে নিতে পেরেছে, যার ফলস্বরূপ তার মনে এক উৎফুল্ল ভাব ছেয়ে গেল। তার বাবা ও ভাই তার উপর রেগে থাকলেও তাকে নিয়ে ভাবাটা বন্ধ করেনি তারা। এখনও আখিকে তারা ঠিক আগের মতোই ভালোবাসে। আখির জন্য যে তা খুব বড় পাওনা। আখি এবার বেশ খুশি মনে ঠোঁটের কোণে অল্প হাসি টেনে বলল, তেমন কিছু না স্যার, এমনি একটু শরীর দুর্বল। খবর পেয়েছি আপনার শরীর খুব দুর্বল। ডাক্তার আদৃত আপনার চেক আপ করেছেন, আপনাকে ছুটি দেওয়া হলো। বাড়ি গিয়ে বিশ্রাম নিন, শরীর ভালো হলে তখন এসে হাসপাতালে জয়েন করে নেবেন। কাট কাট কণ্ঠে কথাগুলো বলেই চলে গেলেন ডক্টর আশরাফ। এবার আহিল বলল, নিজের খেয়াল রাখবেন ডাক্তার আখি, এত বেখেয়ালি থাকলে তো হয়। অতঃপর আহিলও চলে যেতে নিলেই আখি উঠেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিল। ফুফিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ভাইয়া ক্ষমা করে দে আমায়। বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই রে ভাইয়া, কিন্তু তুই তো আমার সেই ভাইয়া যে কখনো আমার উপর রাগে না।
আমায় সব সময় মাথায় তুলে রাখে, যার চোখে আমার কখনো কোনো দোষ থাকে না, যার জন্য সে মরতে বা মারতে কখনো দ্বিধা বোধ করবে না, তার দিকে থেকে আজ কিভাবে সে মুখ ফিরিয়ে নিতে পারে? এই ভাইয়া, তুই না 2 ঘন্টার বেশি আমার সাথে কথা না বলে থাকতে পারতি না? তবে আজ তো 3 বছর পেরিয়ে গেল, কিভাবে কথা না বলে আছিস বল? ভুল করে গেছি ভাইয়া। আদৃশের মিথ্যে ভালোবাসা হারানোর ভয়ে তোমাদের সাথে জড়িয়ে থাকা অকৃত্রিম ও সত্যিকারের ভালোবাসার বন্ধনে অসম্মান করলাম আমি। তার সাজাও তো পাচ্ছি, আর সাজা দিস না। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমার। আল্লাহ আমাকে ছাড় দেননি, দেখ দয়া করে আর পর করে দিস না। আখির কথায় চোখে জমে আসা জল উপচে পড়ল। তবুও নিজেকে দুর্বল পড়তে দিল না আহিল। চেয়েও আখির দেওয়া ক্ষত সে ভুলতে পারে না। হ্যাঁ, অনেক করে নিজেকে সামলালো। আখিকে নিজের থেকে খুব সাবধানে ছাড়িয়ে নিল, যাতে তার হাতের স্যালাইনে সূচের জায়গাটায় সে ব্যথা না পায়। অতঃপর পাক না ফিরে চলে গেল সে বেগতিক পায়ে। আখি সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়েই কাঁদতে লাগলো। কয়েক মুহূর্তে ইন্সপেক্টর ইশতিয়াকের বাড়ির অ্যাড্রেস পেয়ে গেল জিসান। কিন্তু তার বাড়িকে উল্টো আরও নিরাশতায় পড়ল সে। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় ইশতিয়াক নিজেই 7 বছর আগে প্রমত্ত অঙ্গনার হাতে খুন হয়। তার লাশের পাশে লেখা ছিল, তার স্ত্রী জুলেখার কাছ থেকে আরও জানা যায় ইশতিয়াক একজন চরিত্রহীন লোক ছিল। মেয়েদের কোন নজরে দেখত সে। অনেক নারীর সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল। স্ত্রীকে অনেক মারধরও করতো সে। তার একটা ছেলেও আছে। স্ত্রীর যাওয়ার কোনো জায়গা না থাকায় সব কিছুর পরেও স্বামীর ঘরে পড়ে থাকতো। কিন্তু ইশতিয়াকের হঠাৎ মৃত্যু হয়। তার স্ত্রী এতে অনিশ্চয়তায় পড়ে যান, নিজের আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে। অতঃপর এর কয়েকদিন পরই একটা কোম্পানি থেকেই ওনার জন্য জব অফার আসে। অথচ উনি এসবের কথা কখনো ভাবেননি। উনি এসএসসি পাস হওয়ায় কোম্পানিটাতে পিওনের পোস্ট পান উনি। তার সম্পূর্ণ সেই কোম্পানির উদ্যোগে। উনি আজও এর পিছনের কারণ খুঁজে বের করতে পারেনি। কোনো কোম্পানি কেনই বা নিজে থেকে এসে ওনাকে জব অফার করবে। কিন্তু সব মিলিয়ে নিজের জব আর স্বামীর পেনশনের টাকায় ভালোই যাচ্ছে জুলেখার দিন। তবে প্রমত্ত অঙ্গনার সম্পর্কে আর কিছুই জানা নেই জুলেখার। জিসান কিছুই ভেবে বের করতে পারছে না। কে এই প্রমত্ত অঙ্গনা? চাই কি সে? ইন্সপেক্টর ইশতিয়াককেও মেরে ফেলেছে। এবার সে 13 বছর আগের কেসটা সম্পর্কে জানবে কি করে? আখির স্যালাইনের সুচ এর জায়গা খুব ভালো করে দেখছে আদৃত। সুচটা জায়গায় বিচ্যুত হয়েছে কিনা আখি অপলকে দেখে যাচ্ছে তাকে। আদৃত কত খেয়াল করছে তার। একটু আগেই তো ফ্লোর থেকে সযত্নে তুলে তাকে বেডে বসালো, মুছে দিল তার চোখের জল। এবার কত যত্ন সহকারে তার পরিচর্যা করছে। কেন হাতি তো যেমনটা করে এমন যত্ন এমন দরদ তো হাদি তো সেই বছরখানিক আগেও দেখাতো আখিকে। কিন্তু তখন যখন এসবের কোনো মানেই ছিল না হাদিদের কাছে, তবে এখন কিভাবে কোনো মানে থাকবে? সত্যি কি হাদি তো শুধু মনুষ্যত্ব থেকে আখির জন্য এমন করে? এবার আখি মুখ ফুটিয়ে জিজ্ঞেস করে বসলো, কেন আমার জন্য এত করেন আপনি? সবাই তো ছেড়ে চলে গেছে, আপনিও চলে যান। কেন আছেন আমার পাশে? বেঁচে থাকতে কখনো তোমায় ছেড়ে যাবো না আখি। চাই না আমার কাউকে। যখন পাশে থাকার ছিল তখন তো ছিলেন না, আর আজ যখন একা বাঁচতে শিখে গেছি তবে আজ আসছেন পাশে থাকতে। কথাটা বলেই আখি 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। হাদি তো এবার তার মাথায় সহানুভূতিময় হাত রেখে বলল, ভুল করেছিলাম আমি, যার মাসুল আমায় দিতে হয়েছে প্রতিটা ক্ষণে। সে ভুল আর দ্বিতীয়বার করবো না আখি, কথা দিলাম। হাদিতের কথা পুরো হতে না হতে আখি জাপটে ধরল তাকে, মুখ গজলো তার বুকে। অতিরিক্ত কান্নায় ফুপানোর হাড় এবার বেড়ে গেছে তার অনেক। ফুপিয়ে ফুপিয়ে আধ ভাঙা বাক্যে প্রকাশ করতে লাগলো সে তার মনোভাব। কেন আদৃশ এমন করলো বলেন না? মনের পীড়া সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারবো না, এ ভয়ে তার জন্য আমি সব ছাড়লাম। তবে সে কেন আমার জায়গায় অন্যকে বসালো? কেন বলেন না? কি কমতি ছিল আমার মধ্যে? কেন আজ আমি একা হয়ে গেলাম? কেন? এই ভুলের কি কোনো ক্ষমা নেই? বলেন না ডক্টর আদিত্য। আখির বলা প্রতিটা অক্ষর হাদিতের বুকে গিয়ে যেন তীরের ন্যায় আঘাত করছে। আখির কান্না দুমড়ে মুচড়ে দিচ্ছে তার হৃদয়। যার চোখে কখনো জল সহ্য করতে পারে না, আজ তার জল থামানোর জন্যই কোনো বাক্যই খুঁজে পাচ্ছে না হাদিত।
তবে আদর্শকে ইচ্ছে করছে তার শেষ করে দিতে। হাকির কষ্টের কারণকেই হুপড়ে ফেলতে ইচ্ছে করছে তার মূল থেকে। হাকির পীড়া নাড়িয়ে দিয়েছে আদিতকে। চোখ জলে টইটম্বর হয়ে গেছে মুহূর্তেই। দুফোঁটা জল গড়িয়ে পড়ল এবার গাল বেয়ে। হাদিত শুধু আখির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা প্রদানে অল্প প্রচেষ্টা করতেই থাকলো। বেশ খানিকক্ষণ সময় হাদিতের বুকে মুখ লুকিয়ে কান্না করলো আখি। অনেকদিন পর যেন সত্য ও শান্তির এক আশ্রয় তার মন হালকা করার বড় এক মাধ্যম হয়ে উঠল। হ্যাঁ, মনটা এবার বেশ হালকা লাগছে আখির। তবে আচমকা এক দুর্বোধ্যতা আঁকড়ে ধরেছে তাকে। এক সময় যে বুকে ঠাঁই খুঁজতেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, আজ সে বুকখানাতে ঠাঁই নিতে এক জড়তার মার পেঁচে জড়িয়ে গেছে আখি। হাদিতকে ছেড়ে দিয়ে নিজেকে অতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো সে। হাদিত এবার হাত বাড়িয়ে তার দু চোখ আবারও মুছে দিল। হালতো স্বরে বলল, হিটলার আখির চোখে এই জল মানায় না। আমাদের হিটলার কবে থেকে অন্যের দেয়া শোকে কাতর হওয়া শিখে গেল। দেখো, কেঁদে কেঁদে কি হাল করেছ নিজের, পুরো চেহারা লাল হয়ে গেছে। এবার বন্ধ করো এসব। আর যেখানে কথা আশরাফ আঙ্কেল আর আহিলের, ওনারা তোমাকে অনেক ভালোবাসেন। দেখে নিও, একদিন না একদিন তোমাকে আবারও আপন করে নেবেন তারা। আদিতের বলা এই কয়েকটা বাক্য হাকির মনকে অসীম এক প্রশান্তির ছোঁয়ায় মাতিয়ে তুল। মনে এলো তার অদম্য এক তৃপ্তি অনুভূতি। সবকিছু ফিরে পাওয়ার আশ্বাসটা হাজার গুণ বেড়ে গেল। বরাবরের মতোই আদিতের কয়েকটা কথাই আখির ক্ষতে ওষুধের কাজ করলো। আজ স্ত্রী মাসুমার সঙ্গে অনেক ঝগড়া করে এসেছে রিয়াদ। তাকে ছেড়ে দিতে চায় সে, কিন্তু মাসুমা তাকে ছাড়বে না কোনো কিছুর বিনিময়েও। তার সন্তানদের অগোছলো একটা জীবন দিতে রাজি না মাসুমা, তাই সে রিয়াদকে ছাড়ছে না। এদিকে রিয়াদের মন ভরে উঠেছে এই মাসুমার উপর। প্রেম করে বিয়ে করলো, এখন আর মাসুমাকে চাই না তার। নতুন বিয়ে করার জন্য এদিক ওদিক লুচ্চামি করে বেড়াচ্ছে। আজ ঝগড়া করে সোজা পাবেই চলে আসলো রিয়াদ। এখানে এসেই পাশের বাড়ির মিসেস ইশানা হাফিজকে দেখতে পেল। তার সাথে বেশ কিছুদিন থেকেই আপত্তিকর কথাবার্তা হয় রিয়াদের। প্রায় ফোনে কথা বলে। অনেকদিন থেকেই তার উপর নজর রিয়াদের। স্বামী বড়লোক, কিন্তু বেশ বৃদ্ধ। টাকা কামাই করতে গিয়ে অর্ধেক জীবন পার করে দিয়েছে। আর টাকার বল আছে বলেই এই বয়সেই যুবতী মেয়ে বিয়ে করতে পারল। ঈশানার বয়স কম, তার উপর থেকে এই সুন্দরী। স্বভাব চরিত্রেরও কোনো ঠিক ঠিকানা নেই। স্বামীর টাকায় ফুর্তি করাই তার মুখ্য কাজ। স্বামী সুন্দরী বউ পেয়েছে, তাই তার উপর কখনো কোনো কথা বলে না। তাকে তার ইচ্ছে স্বাধীন ছেড়ে দিয়েছে। অন্ধের ন্যায় বিশ্বাস করে তাকে। যার লাভ ইশারা সবসময়ই নিয়ে থাকে। আজকেও একটা পাবে এসেছে স্বামী দেশের বাইরে, তাই ফুর্তি করবে আজ রাত ভর এখানে এসা। হঠাৎ রিয়াদকে দেখে তার ভালো লাগার পরিমাণ দ্বিগুণ হলো। রিয়াদের মতো সুদর্শন পুরুষকে কাছে পাওয়া তৃষ্ণা তার বহুদিনের। ঈশানাকে দেখে রিয়াদেরও সুপ্ত মনের বাসনা জেগে উঠল। মদের গ্লাস নিয়ে তার পাশে গিয়ে বসল। ঈশানার সাথে অশ্লীলতার সহিত কথা বলা শুরু করলো। আচমকা ঈশানা এসে তার কোলে বসে পড়ল, হাতে মদের গ্লাস নিয়ে। ঈশানা তার গ্লাস থেকে কিছু আংশিক মদ রিয়াদের মুখে ঢেলে দিল। অতঃপর রিয়াদ কামুকতায় তাকে জড়িয়ে ধরতে নিলে ঈশানা নেশাক্ত হেসে উঠে ডান্স করতে শুরু করলো। রিয়াদও সাথে উঠে গেল। একসাথে দুজন একে অপরের গায়ে ঢলে পড়ে নাচতে লাগলো। ডান্স করে করে ঈশানা রিয়াদকে একটা কক্ষের দিকে আসার জন্য ইশারা করলো। তারপর সেদিকে হাঁটাও ধরলো। রিয়াদও তার পিছু নিল। কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে ঈশানাকে কোথাও হারিয়ে ফেলল রিয়াদ। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ঈশানাকে কোথাও পেল না। ক্ষণিক পর ঈশানার নাম্বার থেকে ফোন আসলে রিয়াদ ফোন ধরল। হু আর ইউ বিবি? পিছনে ওই গাছগুলির পূর্ণ জঙ্গল টাইপের জায়গায় কি করছো তুমি? ওকে বেবি, তুমি যেখানে বলবে আমি আসতে রাজি। অপেক্ষা করো, আমি আসছি এক্ষুনি। অতঃপর পাবের বাইরে চলে গেল রিয়াদ। পেছনের দিকটা বেশ গাছগাছালিপূর্ণ একটা জায়গা। সেখানে গিয়ে কাউকেই পেল না রিয়াদ। আশেপাশে খুঁজতে লাগলো ঈশানাকে। কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাই ভেতরের দিকে আরেকটু ঢুকে তাকে খোঁজার চেষ্টা করলো তার নাম নিয়ে, কিন্তু কোথাও তার সাড়া পেল না। হঠাৎ মাথায় আঘাত পেল। কিছু বোঝার আগেই জ্ঞান হারালো রিয়াদ।
অচেতন অবস্থায় পড়ে থাকা রিয়াদকে কুলকারণ্য থেকে দূর করার প্রচেষ্টায় তার পা টেনে এক জনশূন্য নির্জন জায়গার দিকে হাঁটা ধরেছে হুডি পরা অজ্ঞাত সেজন। টানতে টানতে রিয়াদকে জনমানবহীন একটা জায়গায় নিয়ে আসে অবশেষে। রিয়াদের নাকে বেশ সময় টিপ দিয়ে ধরে থাকলে তার জ্ঞান ফিরে আসে অল্প সময়। জ্ঞান ফিরে আসলেও বুঝে উঠতে পারে না সহজে কিছুই। আশেপাশে আর সামনে হুডিওয়ালা ব্যক্তিকে দেখে হকচকিয়ে যায় বেশ। নেশাভরা কণ্ঠে বোকার মতো প্রশ্ন করে তাকে, কে তুমি? আমাকে এখানে কেন এনেছো? তুমি ঈশানা না? কে তুমি? ঈশানা কোথায়? কি যাতা বলছো? কে তুমি? আমাকে এখানে এনেছো কেন বলো? দেরি না করে সাথে সাথে রিয়াদের বুক বরাবর ছুরি ঢোকাতে গেলে রিয়াদ নিজেকে বাঁচাতেই পাশে সরে যায়, যাতে ছুরির আঘাত রিয়াদের পেটে পড়ে। রিয়াদ আটকে উঠে যন্ত্রণায়, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়ে না। অজ্ঞাত ব্যক্তি আবারও তার বুকের দিকে ছুরি ধরলে রিয়াদ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল আর ছুটতে শুরু করলো। রিয়াদ লোকারণ্যের খোঁজে ছুটছে, চিৎকার করে লোক ডাকছে তাকে বাঁচানোর জন্য। প্রমত্তা অঙ্গনা নামের অজ্ঞাত সেজন তার পিছন ছুটছে, মনে যে নেই তার কোনো ভয়। রিয়াদের শেষ যেন আজ না দেখেই যাবে না। রিয়াদকে সে বেশ ভেতরে নিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ রিয়াদ এত ছুটেও লোকারণ্যই খুঁজে পায়নি এখনো। তাছাড়া নেশাতে ভরপুর শরীরে অতিরিক্ত দৌড়াবেই বা কেমনে? দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াদ। অজ্ঞাত সে ব্যক্তি আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে ছুরির আঘাত করতে চাইলে তার সাথে ধস্তাধস্তি করে রিয়াদ। এবারও সরে যেতে সক্ষম হলো, যাতে ছুরির আঘাত রিয়াদের পায়ের দিকটায় পড়ল। রিয়াদ আবারও নিজেকে ছাড়াতে পারল। সে অজ্ঞাত ব্যক্তির দাপট থেকে কোনোরূপ তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে লাগলো রিয়াদ।